সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। কে স্বামী কে স্ত্রী এটা কিন্তু ওনারা নির্ধারণ করে নাই, শুধু বলেছে স্বামী স্ত্রীর সম্পর্ক। কিন্তু পররাষ্ট্রনীতি তো স্বামী স্ত্রীর সম্পর্কে চলবে না, পররাষ্ট্রনীতি চলবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে। আমাদের আচরণে, আমাদের ভাব প্রকাশে, আমাদের রাজনৈতিক মতাদর্শে আমরা পরিপূর্ণ দিল্লি নিয়ন্ত্রিত থাকবো না। তো এটা ওনারা রাখতে চাইলেও আমরা থাকবো না। আমরা যারা এখনো ভোট দিতে পারিনি, আমরা যারা আমাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে চাই পারিনি, আমরা কিন্তু এখন আর কোন রাষ্ট্রের আধিপত্যটা চাইবো না। আমরা চাইবো আমাদের রাষ্ট্রটা আমাদের মতো এগিয়ে চলো, আমাদের মতো উন্নত হোক। দেখুন, ভারতের সাথে কিন্তু আমাদের অনেকগুলো বিরোধপূর্ণ ইস্যু আছে, যেমন সীমান্ত হত্যা, নদীর পানি বন্টন, বাণিজ্যে ভারসাম্যহীনতা। এগুলা কিন্তু একেবারে আমরা বারে বারে চেষ্টা করেও পারছি না। যেমন বাংলাদেশ ভারতের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার, সেখানে কিন্তু সবসময় যে বিষয়টা হয় বাণিজ্য ঘাটতি কিন্তু বাংলাদেশের পক্ষেই থাকে। এক্ষেত্রে কিন্তু ভারত কখনোই বাংলাদেশের একটা বৃহৎ বাজার সৃষ্টি করার আলাদা উদ্যোগ নেয়নি, কিংবা শুল্ক মুক্ত যে প্রবেশাধিকার নিশ্চিত করবে সেই টাইপেরও কিছু করেনি। এই ক্ষেত্রে বিগত আমরা সবসময় চাই যে আমরা আমাদের মতো এগিয়ে চলি, কিন্তু আমরা আমাদের মতো এগিয়ে যেতে গিয়ে বিগত সালগুলোতে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে চলেছি। আমাদেরকে সবার আগে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বের হতে হবে, মেরুদণ্ড সোজা করে বলতে হবে যে পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র হিসেবে আমাদের আইনে একটা ডকট্রিন আছে, যে ডকট্রিন অফ অ্যাপ্রুভেশন। এ পারসন ক্যান নট অ্যাপ্রুভ ইট এন্ড রিপ্রুভ ইট এট এ টাইম। আপনি একসাথে কখনোই ঠান্ডা গরম খেতে পারবেন না। আপনাকে হয় ঠান্ডা খেতে হবে নতুবা গরম খেতে হবে। আপনি দুটো একসাথে যখনই খেতে যাবেন তখনই আপনার গলায় বিঁধে যাবে। এটা হচ্ছে এই ডকট্রিনটা কেন, ডকট্রিন অফ অ্যাপ্রুভেশন, এটা আমাদের আইনের ভাষায়। এখন ভারত কি করে, দুটো একসাথে খেতে চায়, আর তার জন্য অনেকটা ক্ষেত্রে আমাদের নতজানু পররাষ্ট্রনীতি দায়ী ছিল। আপনি যখন একটা কার্যকর এবং টেকসই সম্পর্কের জন্য এগিয়ে যেতে চাইবেন, তখন আপনাকে অফকোর্স এনশিওর করতে হবে যে ন্যায্যতা ও সমতা আছে কিনা। দুটো দেশের পারস্পরিক সম্পর্ক স্বার্থ ও সমতার ভিত্তিতে যখন পরিচালিত হবে, তখন আপনি দেখবেন এই সম্পর্কটা দীর্ঘস্থায়ী হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে, ভারত কখনোই বাংলাদেশের যে ভবিষ্যৎ রাজনীতি সেটা নির্ধারণ করতে পারবে না। যদি পারতো তাহলে কিন্তু 2001 সালে আওয়ামী লীগ সরকার মানে হেরে যাওয়ার পরেও তাদেরকে ক্ষমতায় বসাতে পারতো, বা 1971 সালে বঙ্গবন্ধু হত্যা সেটা থামাতে পারতো, কিংবা 5 আগস্ট তাদেরই আশীর্বাদ পুষ্ট সরকার শেখ হাসিনার পতনকে ওনারা ঠেকাতে পারতো, চাইলে পারে নাই। তার মানে কি, এখান থেকে কি বোঝা যায়, এই বিষয়গুলো ভাবলে বোঝা যায় যে ভারত কখনো বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি নির্ধারণ করতে পারবে না। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে। তবে হ্যাঁ, বন্ধু রাষ্ট্র হিসেবে ভারত যদি আমাদের সাথে ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক চায়, ভারতকে দ্রুত গণহত্যাকারী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রক্রিয়াটা নিয়ে সুনির্দিষ্টভাবে আমাদেরকে একটা দিক নির্দেশনা দিতে হবে। পাশাপাশি সীমান্তে অবাধ গণহত্যা, আমরা দুই দেশের বিজিবি বারে বারে বৈঠকের পরেও কিন্তু সীমান্ত হত্যা আমরা বন্ধ করতে পারি না। সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। পাশাপাশি তিস্তা যে চুক্তি, সেই চুক্তিটা নিয়ে ওনারা মানে কোনোভাবে কথা বলতে আগ্রহী থাকে না, কোনোভাবেই না। এটা নিয়ে তাদের চুক্তিটা সম্পাদন অবশ্যই করতে হবে। পাশাপাশি এই যে দেখেন, আমাদের যে প্রতিরক্ষা এবং সাংস্কৃতিক যে বিনিময়ের ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় দিয়ে যাচ্ছি, ভারত কিন্তু আমাদেরকে হ্যাঁ আমরা সহযোগিতা করব, এই যে একটা সহযোগিতা করব বিষয়টা বলে যাচ্ছে, কিন্তু সহযোগিতা ওনারা করেনি। বিগত সরকারের আমলে আমরা দেখিনি ওনারা করেছে, কখনোই করেনি। ওনারা কি বলেছে, এসে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। কে স্বামী কে স্ত্রী এটা কিন্তু ওনারা নির্ধারণ করে নাই, শুধু বলেছে স্বামী স্ত্রীর সম্পর্ক। কিন্তু পররাষ্ট্রনীতি তো স্বামী স্ত্রীর সম্পর্কে চলবে না, পররাষ্ট্রনীতি চলবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে। আর ভারত মোদী সরকার আসলে ওই যে বললাম না, উনি একসাথে গরম এবং ঠান্ডা দুটোই খেতে পারছে না বলে মূলত মোদীর সাথে প্রফেসর ইউনূসের সাথে বৈঠকে মানে এগ্রি হয়েছে যে হ্যাঁ বসি। প্রফেসর ইউনূস কিন্তু সাম্প্রতিককালে যে লিডিং 50টা দেশের 2300 ইনভেস্টর কিন্তু আমাদের এই ইন্টারকন্টিনেন্টালে আসতে চাচ্ছে। এটা বাংলাদেশ কেন, এটা আশপাশের অনেক দেশও কিন্তু এতদিন ভাবতে পারেনি। আপনি ভাবতে পারেন 2300 ইনভেস্টর যখন আমাদের দেশে আসবে, তখন আমাদের এই অঞ্চলটা পার্শ্ববর্তী রাষ্ট্রের জন্য কতটা বেশি গুরুত্বপূর্ণ হবে। ইনফ্যাক্ট ইলন মাস্ক স্টারলিং ইভেন্ট লাইভ ব্রডকাস্ট করতে যাচ্ছে। এই যে স্টারলিং ইভেন্টটা যে লাইভ ব্রডকাস্টে যাচ্ছে, তার মানে কি, এতে কি হচ্ছে, আমাদের দেশের আমাদের যে তরুণ সমাজ এদের কিন্তু বেকারত্ব অনেকটা কমবে।
পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতও আমাদের এখানে এসে কাজ করতে পারবে যদি 5IR স্কিল বলেন, ডিজিটাল ট্রান্সফরমেশন বলেন, এইসব বিষয়ে যদি দক্ষ থাকে। ভারত যদি মনে করে যে না আমরা সব সময় শত্রুতা বা আমরা সবসময় আমাদের মাহিত্য বড়ত্ব যাকে বলে সেটা জাহির করে পার্শ্ববর্তী দেশটাকে আমাদের নিয়ন্ত্রণে রাখবো বা আমাদের আশীর্বাদ পুষ্ট সরকার দ্বারা পরিচালনা করব, সেটা সবসময় পারবে না। কেন পারবে না? তার একটা কারণ হচ্ছে প্রফেসর ইউনুস একটা কথা বলছে, দিস ইজ দ্য স্ট্রংগেস্ট জেনারেশন অফ দ্য হিউম্যান হিস্ট্রি। আপনাকে এই নতুন যে প্রজন্মটা, আমরা যারা, যেমন আমার বয়স 30, আমরা যারা এখনো ভোট দিতে পারিনি, আমরা যারা আমাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে চাই পারিনি, আমরা কিন্তু এখন আর কোন রাষ্ট্রের আধিপত্যটা চাইবো না। আমরা চাইবো আমাদের রাষ্ট্রটা আমাদের মতো এগিয়ে চলুক, আমাদের মতো উন্নত হোক। ভারত বলেন, মায়ানমার বলেন, যেমন মায়ানমার রোহিঙ্গা ইস্যুতে মোটামুটি বলেছে যে হ্যাঁ ঠিক আছে 1,80,000 দিয়ে আমরা প্রত্যাবর্তনটা শুরু করব। জান্তা সরকারের উপপ্রধানমন্ত্রী এই কথাটা বলেছে বিমস্টেক সম্মেলনে, ঠিক আছে। কিন্তু ওনাদের ঠিক আছে, এর পরবর্তী আরো অনেকগুলো ইস্যু আছে যে হ্যাঁ ওনারা রোহিঙ্গাদেরকে স্বীকৃতি দিচ্ছে কিনা সব মিলিয়ে, বা আমরা কি বাকি রোহিঙ্গাদের নিয়ে কি করব। এই পার্শ্ববর্তী রাষ্ট্র সহযোগিতা না পেলে কিন্তু আমরাও ভালো থাকবো না, পাশাপাশি ওনারাও ভালো থাকবে না। আর ভারত সবসময় যেটা মনে করে সেটা হচ্ছে না আমি তো বিশ্ব মোড়ল, আমার বাংলাদেশের মতো রাষ্ট্রকে কেন মানতে হবে, অথবা আওয়ামী লীগ দীর্ঘদিন তাদের আশীর্বাদ নিয়ে ছিল, আশীর্বাদ পুষ্ট ছিল, দেশ পরিচালনা করতে, ঠিক আছে আমরা আবার আওয়ামী লীগ সরকারকে ফেরত পাঠাবো। কিন্তু আওয়ামী লীগ সরকারকে ফেরত পাঠাতে গেলে যে দেশের মানুষের যে একটা গ্রহণযোগ্যতা বা এপ্রিসিয়েশন, এই জিনিসটা কিন্তু ওনারা কোনোভাবেই মাথায় আনে না বলেই দেখবেন ওনাদের যে নিউজ মিডিয়া গুলা, ওই যে বললাম ময়ূক থেকে রয়টার্স, ওনারা কিন্তু কাউকে বাদ দেয়নি। এত বেশি পরিমাণে মানে বেসাতি লিখা বা কথা বা মিথ্যা উপস্থাপন করা হয়েছে, কিন্তু কোনোভাবে কাজ হয় না। কেন কাজ হয় না? হবে না, কোনো কিছুতেই হয় না, বরং মোদির প্রচেষ্টা বুমেরাং হয়ে এই প্রফেসর ইউনুসের সততা, মেধা কিংবা সাহসিকতার কাছে আপনি যতই বলেন একটু হলো নত হয়েছে। হাত কাছুমাছু করে বসা মোদির যে একটা বডি ল্যাঙ্গুয়েজ, এটাতে কিন্তু অনেকটা ক্ষেত্রে কিছু হলেও একটা হাইডেন বিষয় থাকে যে হ্যাঁ আমি পরাজয় স্বীকার করেছি। আমরা সামনের দিনগুলো একসাথে কাজ করতে চাই। যেমন ওনাদের প্রেস ব্রিফে কিন্তু ওনারা একটা দারুণ কথা বলছে যে বাংলাদেশকে আমরা পুরোপুরি সহায়তা করব, তবে সেটা কিভাবে গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্বর্তীমূলক বাংলাদেশের প্রতি ভারতের নিষ্কণ্টক সমর্থন থাকবে। এবং আমরা একটা, ওনাদের পররাষ্ট্র মন্ত্রণালয় জানাইছে যে আমরা একটা বাস্তব ভিত্তিক দ্বিপাক্ষিক সম্পর্ক চাই বাংলাদেশের সাথে। এই যে বাস্তব ভিত্তিক দ্বিপাক্ষিক সম্পর্ক, এই শব্দটা কিন্তু অনেকগুলো দিন পর আসছে। কখন? যখন উনি দেখছে যে না বাংলাদেশ এবং ভারত একটা এস্টিমেটেড পাওয়ার আছে, আমাদের আচরণে, আমাদের ভাব প্রকাশে, আমাদের রাজনৈতিক মতাদর্শে আমরা পরিপূর্ণ দিল্লি নিয়ন্ত্রিত থাকবো না। তো এটা ওনারা রাখতে চাইলেও আমরা থাকবো না। ফলাফল ওনারা বৈঠক শেষে গিয়ে কি বললো যে আমরা বাস্তব ভিত্তিক দ্বিপাক্ষিক সম্পর্ক চাই বাংলাদেশের সাথে। আর এই যে আমাদের দুই দেশের শীর্ষ নেতাদের, আমি প্রফেসর স্যারের সাথে সহমত পোষণ করছি যে দীর্ঘদিন পর প্রতিবেশীর সাথে দেখা হলো, আমাদের একটু নাস্তা বিনিময় হলো, বিষয়টা হ্যাঁ একটু মনোমালিন্য কাটার একটা বিষয় আছে। তবে এই যে দুই দেশের যে শীর্ষ নেতাদের ভিতর বৈঠক, এটা একটা ইতিবাচক বার্তা অবশ্যই দেয়। সেটা হচ্ছে যে না আমাদের এগিয়ে যেতে হবে, একই সাথে কাজ করতে হবে একই সাথে, এবং ভবিষ্যৎ সম্পর্ককে আমরা এগিয়ে নেওয়ার জন্য এই যে আমাদের মাঝে যেসব অস্বস্তিকর উপাদান বিদ্যমান, এগুলো কিন্তু আমরা নিবৃত করে ফেলবো। যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যে অপপ্রচার গুলো করছে, এগুলো রুখে দেওয়ার জন্য কিন্তু বারে বারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছে। বা এই যে সংখ্যালঘু নির্যাতন, বিভিন্ন সময় ছোট ছোট ইস্যু নিয়ে যে সংখ্যালঘু নির্যাতন নাম বলে চালিয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশদভাবে আলোচনা করা হয়েছে। তবে বাণিজ্য বলেন, পর্যটন বলেন, চিকিৎসা বলেন, যোগাযোগ বলেন, আপনি যেটাই বলেন না কেন প্রতিবেশী দেশের সঙ্গে আপনাকে সুসম্পর্ক রাখতেই হবে। এটাই হচ্ছে আধুনিক রাষ্ট্রের অবশ্যই একটা প্রধান বৈশিষ্ট্য। কারণ আমরা তো একেবারে কোণঠাসা হয়ে ভারত যেমন থাকতে পারবে না, আমরাও পারবো না। আমরা উভয়ের উপর নির্ভরশীল। আমাদের যে আমাদের বাণিজ্যের যে বিষয়টা, বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু সবসময় ওনারাই বেশি সুবিধা নিচ্ছে। ভারত বাংলাদেশের সম্পর্ক যে একটা রাজনৈতিক ও কূটনৈতিক বন্ধনের পাশাপাশি একটা একটা আবেগ ও পারস্পরিক কল্যাণের সাথে জড়িত। এটা আমাদের পররাষ্ট্র নীতি যে নতজানু নীতি থেকে বেরিয়ে আসতে বলার আরেকটা কারণ হচ্ছে এই যে আমাদের আবেগ ও পারস্পরিক একটা কল্যাণের জন্য একটা
আপনি যখন সমতার ভিত্তিতে সম্পর্কটা গড়ে তুলবেন, তখন শুধু ভারতকে নয়, পুরো দক্ষিণ এশিয়ার যে সমগ্র স্থিতিশীলতা আর উন্নয়নের জন্য এই বিষয়টা কিন্তু ভীষণ জরুরি। কারণ ভারত বাংলাদেশের সম্পর্কটা দক্ষিণ এশিয়ায় ভীষণভাবে প্রভাব ফেলে। কূটনীতিক আলোচনার মাধ্যমে, পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার মাধ্যমে এই সম্পর্ককে অবশ্যই শক্তিশালী করতে হবে, গতিশীল করতে হবে এবং দীর্ঘস্থায়ী করতে হবে। আর বারে বারে আমাদের যে ক্ষোভের জায়গাটা সবচেয়ে বেশি হচ্ছে ইদানিং, সেটা হচ্ছে সীমান্ত হত্যা। জি, আমি এক সেকেন্ড একটু শেষ করি। এই সীমান্ত হত্যাটা কিন্তু বন্ধ করতে হবে। আর আমি মাঝখানে আরেকবার বলেছি, আবারও বলে শেষ করতে চাই, বাংলাদেশের সাথে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চাইলে গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত দিতে হবে, সীমান্তে হত্যা বন্ধ করতে হবে এবং তিস্তা চুক্তি সম্পাদন করতে হবে। জি, ধন্যবাদ মনির ভাই, ধন্যবাদ উপস্থিত সবাই।